আসসালামু আলাইকুম। সিনথিয়া বাংলা অডিও বুক চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন মেঘ জমেছে নীল রঙে। লিখেছেন সুমনা সাথী, কণ্ঠে আমি সিনথিয়া। পর্ব সংখ্যা 1। ভাইয়ের ফোন থেকে তার বন্ধুকে মেসেজ দিলাম, দোস্ত তুই তো দেখতে মাশাআল্লাহ, বিয়ে করবি আমার বোনকে। এলাকায় রকি ভাই মানে আমার ভাইয়া মানেই এক বিশাল কাণ্ডকারখানা। রকি ভাইয়ের সাঙ্গপাঙ্গ ডাক, হাঁক ডাক আর চিল্লাচিল্লিতে মুখরিত থাকে সবসময়। আর এইসবেরই কেন্দ্রবিন্দুতে আছেন রকি ভাইয়ের বন্ধু তৌহিদ ভাই। তৌহিদ ভাইয়ের বাবা মেয়র ছিলেন, একটা অ্যাক্সিডেন্টে মারা যাওয়াতে এবার মেয়র পদে তৌহিদ ভাইকে দাঁড় করানো হয়েছে। তৌহিদ ভাই লোকটা রকি ভাইয়ের সম্পূর্ণ বিপরীত। শান্ত, ধীরস্থির, সবসময় মুখে একটা হালকা মিটমিটে হাসি লেগেই থাকে। গায়ে নীল কিংবা সাদা রঙের সুতির পাঞ্জাবি, চোখে চশমা আর জাকরা চুলের পরিপাটি একটা চেহারা। রকি ভাইয়ার ধামাধম স্বভাবের সাথে তৌহিদ ভাই যেন শান্তি নদীর ঠান্ডা পানি। আমাদের বাসায় তৌহিদ ভাইয়ের যাতায়াত সেই ছোটোবেলা থেকে। ভাইয়া আর তৌহিদ ভাই যখন একসাথে পড়াশোনা করতো তখন থেকেই এই বাসায় তার অবিরত আসা যাওয়া। আম্মা তৌহিদ ভাইকে নিজের ছেলের মতোই স্নেহ করেন। আর কাছে আমার কাছে তৌহিদ ভাই মানেই একটা ঘূর্ণিঝড়, যা তাকে দেখলে আমার হৃদয় দিয়ে বয়ে যায়। দূর থেকে তাকে দেখলেই বুকের ভেতরটা তোলপাড় করে ওঠে। উনি আমায় ছোট্ট বোন হিসেবেই জানেন, খোঁজখবর নেন অভিভাবকের মতো। কিন্তু সদ্য কৈশোরে পা দেওয়া আমার মনটা যেন কোন দিকে হেলেছে তা শুধু আমার ওই কাঠের পড়ার টেবিল আর ডায়েরির পাতাই জানে। ঘটনাটা ঘটলো একটা দুপুরে। ভাইয়া দুপুরে বন্ধুদের সাথে ফুটবল খেলতে গেছে। তাড়াহুড়ো করে যাওয়ার সময় নিজের ফোনটা ড্রয়িং রুমের টি টেবিলের উপরই ফেলে রেখে গেছে। আমার কাছে ছিল ড্রয়িং রুমটা গুছিয়ে রাখা ল্যাপটপ আর কিছু বই সরাতে গিয়ে দেখি ভাইয়ার ফোনের স্ক্রিন জ্বলছে নিচ্ছে। তৌহিদ ভাই নোটিফিকেশনে মেসেজ পাঠিয়েছে, দোস্ত ওই ফাইলটা পাঠিয়ে দিস তো বিকেলে 4টার মধ্যে। আমি ফোনটা হাতে নিলাম। সাধারণত আমি ভাইয়ার ফোন হাতে নেই না, কিন্তু সেদিন যেন শয়তান আমার মাথার উপর ভর করলো, কিংবা বলা ভালো আমার ভেতরের লুকিয়ে থাকা প্রেম আর একরাশ দুষ্টামি একসাথে জেগে উঠল। ভাইয়ার ফোনের পাসওয়ার্ড আমার মুখস্থ, আমাদের বিড়ালটার জন্ম তারিখ। এক ঝটকায় লকটা আনলক করে ফেললাম। ইনবক্সে ঢুকতেই দেখি তৌহিদ ভাইয়ের নাম ভেসে উঠেছে, সাথে ওনার প্রোফাইল পিকচার, গাঢ় নীল পাঞ্জাবি পরা, হাত দুটো বুকের কাছে জড়ো করা, শান্ত হাসি মুখ। মাশাআল্লাহ। ছবিটার দিকে তাকিয়ে থেকে বুকের ভেতর একটা অদ্ভুত সাইক্লোন বয়ে গেল। হাতের আঙ্গুলগুলো কাঁপছিল, কিন্তু মাথায় তখন এক অমূল্যনীয় অ্যাডভেঞ্চার ভূত চাপল। ঠিক করলাম আজ একটা কিছু করেই ফেলব, যাই হোক না কেন। ভাইয়ার কাঁধে তো বন্দুক রাখা যাচ্ছেই। তৌহিদ ভাইয়ের চ্যাটে গিয়ে এক নিঃশ্বাসে টাইপ করে ফেললাম মেসেজটা পাঠিয়ে সেন্ড বাটনে চাপ দেওয়ার পর মনে হলো পুরো ঘরটা ঘুরছে। আমি কি করলাম? মেসেজের পাশে ভেসে উঠল নীল টিক চিহ্ন, ভেরিফাইড। হৃৎপিণ্ডটা যেন একদম গলার কাছে চলে এলো। উফ, তৌহিদ ভাই কি সাথে সাথেই মেসেজ দেখে ফেলেছেন? 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 30 সেকেন্ড, কোনো রিপ্লাই নেই। অপর প্রান্ত থেকে শুধুই নিস্তব্ধতা, টাইপিং, লেখাটাও উঠছে না। আমার গায়ের পশম খাড়া হয়ে গেল। তাড়াহুড়া করে মেসেজটা আনসেট করতে গেলাম, কিন্তু আনসেট করার আগেই ওপাশ থেকে রিপ্লাই এলো, সংক্ষিপ্ত 1 লাইন উত্তর, তুই কি পাগল হলি রকি? ড্রিঙ্কস করেছিস নাকি দুপুরে? আমি তখন ঘামে ভিজছি, হার্টবিট নিমিটেই 200 বার পার করেছে। নিজেকে সামনে নিয়ে আবার ভাইয়ের অ্যাক্টিং শুরু করলাম। রকি ভাইয়া যেভাবে তৌহিদ ভাইয়ের সাথে কথা বলে সেইভাবে টাইপ করলাম, আরে না দোস্ত, সত্যি বলছি, আমার বোনটার জন্য তো পাত্র খুঁজছি। তোর চেয়ে ভালো পাত্র আমি কোথায় পাবো বল, করবি? এবার অত্যন্ত 2 মিনিট নীরবতা।
আমি ফোনের স্ক্রিনের দিকে এমনভাবে তাকিয়ে রইলাম যেন আমার জীবনের ভাগ্য পরীক্ষার রেজাল্টটা আউট হচ্ছে। 2 মিনিট পর তৌহিদ ভাইয়ের বিশাল একটা অনুচ্ছেদ এলো। রকি, এসব কী ফাইজলামি শুরু করলি? জিনিয়া এখনও ছোট, ওর পড়াশোনা বাকি, আর আমি তোদের পরিবারের সাথে কিভাবে যুক্ত সেটা তুই জানিস। মানে, ও আমাকে বড় ভাইয়ের মতো দেখে। তুই কি এসব কথা ভেবেচিন্তে বলছিস? আর কোনোদিন যদি এসব ফালতু রসিকতা করিস তবে তোর সাথে আমি কথা বন্ধ করে দেব। মেসেজটা পড়ে আমার বুকটা ধপ করে খালি হয়ে গেল। বড় ভাইয়ের মতো দেখে, এই একটা বাক্য যেন এক বালতি বরফ পানি ঢেলে দেওয়ার মতো আমার মাথায়। তাহলে কি উনি আমার শুধুই ছোট বোনের ভাবেন? এত বছরের আমার গোপন দীর্ঘশ্বাস ওনার সামনে এলে আমার লজ্জায় রাঙা হয়ে যাওয়া, অদ্ভুত এত স্মরণ, পরিপাটি হয়ে থাকা, কিছুই কি উনি আজ করতে পারেনি? কষ্টের জায়গায় হুট করে এক প্রচণ্ড রাগ আর অভিমান এসে ভর করলো। মেসেজটা এক মুহূর্তে বিগড়ে গেল। ভাবলাম শেষ পর্যন্ত দেখে ছাড়বো উনি কত বড় মহামানব। ভাই সেজে আবার পাঠালাম। ও তোকে বড় ভাই মনে করে, এটা তোকে কে বলল? ও তোকে দেখলেই কেমন অদ্ভুত আচরণ করতে থাকে, সেটা আমি জানি না ভেবেছিস? তুই সোজা বল, তোর ওকে পছন্দ কিনা, না হলে কালকেই ওর জন্য সম্বন্ধ আসছে, দিয়ে দেব। একটা মাত্র বোন আমার, চেনাজানার মধ্যে দিলে দুশ্চিন্তা থাকতো না, তাই বললাম। মেসেজটা পাঠিয়েই আমি কী করব বুঝতেছি না। সবগুলো মেসেজ আনসেন্ড করে দিলাম। ভাইয়াকে কোনোভাবে ম্যানেজ করে নেব, বলবো বান্ধবীদের সাথে ডেয়ার নিয়েছিলাম। ফোনটা টেবিলে ছুঁড়ে ফেলে দিয়ে নিজের ঘরে এসে ধপ করে বিছানায় শুয়ে পড়লাম। কান দিয়ে যেন ধোঁয়া বেরোচ্ছিল। হৃৎপিণ্ডটা এত জোরে লাফাচ্ছিল যে মনে হচ্ছিল বুক ফেটে যাবে। 10 মিনিট কেটে গেল, কোনো সারা শব্দ নেই। হঠাৎ ড্রয়িং রুমের কলিং বেলটা বেজে উঠল। 2বার, 3বার, পরপর 3বার। খুব তাড়া নিয়ে কেউ বেল বাজাচ্ছে। আমি চমকে উঠে দাঁড়ালাম। আম্মা রান্নাঘরে, সেখান থেকেই ডাক দিচ্ছিল, জিনিয়া, দেখ তো কি এলো। আমি ভয়ে ভয়ে গিয়ে ড্রয়িং রুমের দরজা খুললাম। দরজা খুলতেই চশমার ওপাশ থেকে দুটো তীব্র ও গম্ভীর চোখ আমার উপর এসে পড়ল। হাঁপাচ্ছেন উনি, চুলগুলো একটু উস্কো ফুস্কো, গায়ে সেই গাঢ় নীল পাঞ্জাবিটাই। তৌহিদ ভাই, 5 মিনিটের মধ্যে উনি আমাদের বাসায় চলে এসেছেন। আমাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে উনি এক মুহূর্তে থমকে গেলেন। ওনার চোখ মুখের থমথমে ভাবটা নিমেষেই গলে গিয়ে কেমন যেন এক অদ্ভুত বিভ্রান্ত আর দ্বিধায় বদলে গেল। তো তৌহিদ ভাই, আপনি এই সময়? আমি তোতলাতে বললাম। তৌহিদ ভাই সোজা ঘরের ভেতরে ঢুকে ড্রয়িং রুমের টেবিলের দিকে তাকালেন। সেখানে রকি ভাইয়ের ফোনটা পড়ে আছে। উনি ফোনটার দিকে তাকালেন, তারপর আবার আমার দিকে তাকালেন। উনি এক নজর আমার লাল হয়ে যাওয়া মুখ আর কাঁপতে থাকা হাতের দিকে তাকালেন। তারপর ধীরে ধীরে এগিয়ে এসে টেবিল থেকে ভাইয়ের ফোনটা তুলে নিলেন। ওনার নিজের নাম ফোনটাও পকেট থেকে বের করলেন। রকি কোথায়? শান্ত গলায় জিজ্ঞাসা করলেন তৌহিদ ভাই। আমি মাথা নিচু করে বিড়বিড় করলাম, ভাইয়া তো মাঠে খেলনা দেখতে, মানে খেলতে গেছে। তৌহিদ ভাই সোজা সোফায় এসে বসলেন। তারপর কড়া চোখে আমার দিকে তাকিয়ে বললেন, তো ম্যাডাম, রকির ফোন আনলক করে ওর বন্ধুকুলকে বিয়ের প্রস্তাব দেওয়া কি আপনার নতুন কোনো শখ? আমার মাথার উপর যেন বাজ পড়ল। উনি বুঝে ফেলেছেন। আমার ইচ্ছে করছিল এক মুহূর্তে যদি মেঝেটা দুভাগ হয়ে যেত আর আমি তার ভেতরে ঢুকে যেতে পারতাম। লজ্জায় আমার ফর্সা মুখ রক্তবর্ণ হয়ে উঠল। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। মুখে কোনো কথা ফুটল না। কি হলো, উত্তর দাও। তৌহিদ ভাইয়ের গলায় গাম্ভীর্য, কঠিন চোখে চেয়ে আবারও ধমকে উঠল। এসব কার মাথার উর্বর মস্তিষ্ক থেকে বেরিয়েছে? আমি কান্না আর লজ্জার শেষ সীমানায় পৌঁছে গেলাম। মাথা নিচু করে শক্ত হয়ে দাঁড়িয়ে রইলাম।
তৌহিদ ভাই কিছুক্ষণ নীরব রইলেন, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছলেন। আম্মু বোধহয় ওনার গলার আওয়াজ পেয়েছেন, রান্নাঘর থেকে বাইরে এসে দাঁড়িয়েছেন। তৌহিদ ভাইকে বসা আর আমাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কী বুঝলেন কে জানে, তবে আমাকে ধমক দিয়ে বললেন, তৌহিদ এসেছে আর তুই আমাকে না ডেকে এখানে দাঁড়িয়ে আছিস, যা ওর জন্য 1 কাপ চা কর। তা তৌহিদ রকির কাছে এসেছিল তাই না? রকি তো মাঠে গেল। আমার ভয় দ্বিগুণ বেড়ে গেল। ওখান থেকে যেতে ইচ্ছা করলেও যেতে পারছি না। তৌহিদ ভাই বললেন, না আন্টি, আমি আপনার কাছে এসেছিলাম। এবার যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। উনি আর চোখে আমাকে দেখছেন। উনি তবে আম্মুকে বলে দেবেন? না, আর ভাবতে পারছিলাম না। আমার মাথা ঘুরতে শুরু করছিল তখন। সবার উদ্দেশ্যে কিছু কথা বলি। এটা আমার প্রথম আপলোড করা ভিডিও। ভয়েস কেমন হয়েছে সবাই জানাবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটাও পরামর্শ দিবেন, আমি ঠিক করার চেষ্টা করব। আর হ্যাঁ, সবাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।